তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। ঢাকা সফরে সুশীল সমাজের সাথে বৈঠকে ডোনাল্ড লু। নিজেদের প্রয়োজনে দাওয়াতে নয় বললেন কাদের। সোমালিয়া উপকূলে জলদস্যু মুক্তির ৬২ দিন পর দেশে এমভি আবদুল্লাহর ২৩ জন নাবিক পরিবারের স্বস্তি। অদক্ষতা ও দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত দেশ। কমেছে বরাদ্দ, বাড়ছে ঋণের বোঝা। শুল্কায়নের জটিলতা থেকে মুক্তির দাবি এফবিসিসিআই এর। সহায়তার আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমে স্বাধীনতার ওপর জোর দেন লু। বৈঠকে বাংলাদেশ ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বৈঠক শেষে জলবায়ু কর্মী সোহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের উপকূলীয় এলাকার রক্ষার আহ্বান জানিয়েছেন লু। এর আগে দুপুরে ৩ দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। এসেই বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিফ অফিস স্টাফ ন্যাথালিয়ান হাফট, ব্যুরো অব ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারা আলফ্রিজ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আখতার ও শ্রমিক নেতা বাবুল আখতার অংশ নেন। এদিকে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু। ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও নন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ মাতামাতি করবে কেন? এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লু তার প্রয়োজনে এসেছেন, কেউ তাকে দাওয়াত করে আনেনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ৩ দিনের ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে এত মাতামাতির কিছু নেই। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামাতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের অবস্থান প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে। এটা নন ইস্যু। বিএনপির নেতাকর্মীদের বিচার করতে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য সরাসরি নাকচ করে দেন ওবায়দুল কাদের। এটা জ্বলন্ত মিথ্যা, নির্ভেজাল মিথ্যা। এমন কোনো চিন্তা আমরা করিনি। এছাড়া সড়ক মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণের উদ্যোগকে সঠিক বলে মন্তব্য করে এটি বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত স্বজনদের কাছে ফিরলেন সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহর নাগরিকরা। মঙ্গলবার নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কবির গ্রুপের অন্য একটি জাহাজ। সেখানে তাদের সংবর্ধনা দেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় তাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেল 4টা চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফুল হাতে দাঁড়িয়ে স্বজনরা। টানা 2 মাস পর প্রিয়জনকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। সোমালিয়ান জলদস্যুদের কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিয়ে কুতুবদিয়া থেকে
চট্টগ্রামে পৌঁছায় আগে জলদস্যুর কবল মুক্ত হওয়া জাহাজ এমভি জাহানমণি। যখন ফ্রি হয়েছে তখন একটু রিল্যাক্স হইতে পারছি। এখন তো অনেক খুশি, যে খুবই টেনশনে ছিল, মন টন খারাপ ছিল, যে এখন ভালো লাগতেছে। সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের ছেলে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এটা খুব আনন্দ লাগতেছে। জাহাজ জেটিতে নোঙ্গরের সময় লাইন ধরে দাঁড়ান নাবিকরা। প্রায় 31 দিনের জিম্মি দশা, এরপর আরও 20 দিন আমিরাতের দুটি বন্দরে কাটানোর পর 12 দিনের যাত্রা শেষে দেশে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। সবসময় মনে হয়েছে বেঁচে ফিরবো, মনে একটা সাহস ছিল যে মানে কি। অনেক খুশি আমি আজকে আপনাদের দেখতে পেরে, সবাই আসছে, অনেক খুশি, অনেক আনন্দিত। সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং নেভাল হেডকোয়ার্টারের চিফের প্রতি সবাই সার্বক্ষণিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা করেছেন। নাবিকদের স্বাগত জানান চট্টগ্রামের মেয়র, বন্দর চেয়ারম্যান সহ KSRM এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। জলদস্যুদের কবল থেকে জাহাজ মুক্ত করতে নানা বিষয় সামলাতে হয়েছে তাদের। পার্ট অফ ডুইং বিজনেস। আপনি একটা গাড়ি চলছে, আপনার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা ইটস পার্ট অফ লাইফ। এটা আপনাদের এটা মানে মেনে নিয়ে আগাতে হবে। সো এটা একটা ঘটনা ঘটেছে, আমরা কোনো দিকে আমরা পিছিয়ে যাব না। আমরা ব্লু ইকোনমি এক্সপ্লোর করবই। বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনার শেষ নেই। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পথে রওনা হন নাবিকরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ড GCF এর অদক্ষতা এবং দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশ। কমেছে বরাদ্দ, এতে বাংলাদেশের ওপর ঋণের বোঝা বাড়ছে। এসব দেশকে অনুদানের চেয়ে ঋণ নিতে হচ্ছে বেশি। দুপুরে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। জলবায়ু ঝুঁকির কারণে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রতি বছর এখানে বাড়ছে আকস্মিক বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ, খরা। গবেষকেরা বলছেন জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল উন্নত দেশগুলোর 2 শতাব্দীর কার্বন নিঃসরণ, অথচ প্রতিশ্রুতি অনুযায়ী এই দেশগুলো ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ দিচ্ছে না। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে TIB জানায়, এখন পর্যন্ত জলবায়ু তহবিল থেকে 45% অনুদান হিসেবে দেয়া হয়েছে। বাকি 55% মধ্যে ঋণ 41% এবং অন্যান্য খাতে 14% বরাদ্দ। আন্তর্জাতিক এই সংস্থা নিজেদের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদানের নামে ঋণ প্রদান করছে। সবুজ জলবায়ু তহবিলের মধ্য দিয়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে, সক্ষমতার ঘাটতির উল্লেখ করে, অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সো প্রতিষ্ঠানটি পারফরমেন্স হতাশাব্যঞ্জক, বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক। জলবায়ু ক্ষতি মোকাবেলায় 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রয়োজন $12,000 মিলিয়ন, অথচ পাওয়া গেছে মাত্র $1,189 মিলিয়ন। আর গেল বছর $40 কোটি ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, $800 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে IMF। অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। অভিযোজনে তারা অর্থায়ন কম করছে, প্রশমনের দিকে তাদের প্রাধান্য দিচ্ছে বেশি, যার ফলে আমাদের যে ইমিডিয়েট নিডস সেটা আমরা পূরণ করার জন্য তাদের কাছ থেকে যে প্রাপ্য অর্থ সেটা থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ এই তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন 3টি প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু খুব কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রকল্পগুলো পেতে হয় বলে জানায় TIB। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, ডলার সংকট, ঋণের উচ্চ সুদহার আর শুল্কায়নের হয়রানিতে দেশে দিন দিন ব্যবসার খরচ বাড়ছে, যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। মঙ্গলবার রাজধানীতে FBCCI আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। ব্যবসা শুরুর নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক। কাঁচামাল আমদানিতেও মিলছে না প্রয়োজনীয় ডলার। বিদেশ থেকে পণ্য আমদানিতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায়। ব্যবসার প্রতি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের, যা আরও একবার তুলে ধরা হয় FBCCI এর আলোচনায়। আমরা প্রত্যেকেই অন্তত 15 থেকে 20টা করে সমস্যা বলতে পারবো। সেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয় কোনো কোনোটা আইনগত, কোনো কোনোটা প্রাতিষ্ঠানিক এবং কোনো কোনোটা প্রক্রিয়াগত। অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে রেগুলেটরি বডিগুলো, প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের বাস্তবতা, পলিসি, বোর্ডের কার্যক্রমের জটিলতা।
এফবিসিসিআই সভাপতি বলেন, বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয়। বলেন, একই দরজায় সেবা দেওয়ার পরিধি বাড়ানো গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়বে। ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছি, ওএসএস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের লাইসেন্সটা, বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুইটাই কিন্তু বেশি। সেমিনারে বাণিজ্য অসুবিধা দূর করার উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সব সংকট দূর করার চেষ্টা চলছে। প্রতিমন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়, আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুধু স্থানীয় বাজার নয়, রপ্তানির বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও বাস্তবে তাদের আইন প্রয়োগে প্রয়োজনীয় ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী নেতা জাপাতে যোগ দেন। এ সময় চুন্নু আরও বলেন, আইনে লেখা রয়েছে নির্বাচনকালীন নির্বাচন সংশ্লিষ্ট সকলে কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে চায় না। অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে ইলেকট্রোলাইট বা এনার্জি ড্রিঙ্কস, এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টার্বো। এই অভিযোগে 5 কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবির এ আদেশ দেন। বলেন, বিএসটিআই বা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই এসব ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল। মালিকদের আগামী 5 ও 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পরিষ্কার করতে হবে এগুলো ওষুধ নাকি ড্রিঙ্কস। ঢাকা দক্ষিণের নিরাপদ খাদ্য পরিদর্শক বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা করেন। পণ্যের গায়ে যেসব উপাদানের কথা বলা আছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। বিভ্রান্তিকর তথ্য, এখানে বিজ্ঞানসম্মত এখানে যে তথ্যগুলো তারা পরিবেশন করেছে আমার এটা সন্দেহ হয়েছে, এবং পরবর্তীতে আমি উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আনি এবং উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে মোকদ্দমা দায়ের করি। অত্র আদালত আমার অভিযোগগুলো আমলে নিয়েছেন। কোরবানি ঈদের 1 মাসের বেশি সময় বাকি থাকলেও দেশে বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। 1 বছরের ব্যবধানে শুধু এলাচের দামই বেড়েছে 60 ভাগের বেশি, বাড়তি অন্য সব মশলার দামও। এর জন্য ডলার সংকট সহ নানা অজুহাত দিচ্ছে ব্যবসায়ীরা। ভোক্তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় বাড়ছে দাম। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মশলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। ঈদের আর 1 মাস বাকি থাকলেও এর মধ্যেই ঊর্ধ্বমুখী মশলার বাজার। এখন তো দাম দিন দিন বাড়তেছে, দাম যেই জিনিসটা বাড়ে একবার আর কমার নাম নেই। ঈদের সময়টা আমাদের এটা দরকার হয়, এখানে দেখা যায় যে মানে নাবিশ্বাস উঠে যায়, যেখানে আপনার যেটা 100 টাকার জিনিস 200 টাকা ডবল। ঢাকার খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি এলাচ মানভেদে 3000 থেকে 3800 টাকা। টিসিবির তথ্য মতে গত বছরের একই সময়ে যা ছিল 1600 থেকে 2600 টাকা। বছরের ব্যবধানে দাম বেড়েছে 62%। বেড়েছে অন্যান্য মশলার দামও। ডিসেম্বরে যে এলাচে আমরা 2400 টাকা বিক্রি করতে পারছি ভালো মানের, ওইটা বর্তমানে আপনার 3800 থেকে 3900 টাকা বর্তমানে, তার মানে প্রায় কেজিতে 1400-1500 টাকা বাড়ছে। রাজধানীর পাইকারি বাজারে দেখা গেছে এলাচের কেজি 3500 টাকা, জিরা 680 টাকা, লবঙ্গ 1400 টাকা, দারুচিনি 400 টাকা। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জেও দাম বাড়তি। এলসি সমস্যার কারণেই দামটা বাড়ছে, অনেকে এলসি কমাইয়ে দিচ্ছে এবং ডলারের দামও হঠাৎ বাড়িয়ে দিল। গত 15 দিন আগে আমরা যেটা দেখেছি যে এলাচের বাজার প্রায় 4000 থেকে 4100 টাকা চলে গিয়েছে, যেটি এরপরে 2-3 দিন ব্যবধানে সেটা আবার কমে 3500 টাকা চলে আসছে। গত 2 দিন ধরে আবার এটা 100 থেকে 150 টাকা বেড়ে 3700 থেকে 3800 টাকা হয়েছে। ডলারের দাম বৃদ্ধি সহ এলসি সংকটের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মশলাজাত পণ্যের আমদানিতে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ মশলা ব্যবসায়ী সমিতির।
যখন বিশ্ববাজারের দাম বেড়ে যাবে তখন ডিউটি কমে যাবে, তাহলে এটা অ্যাডজাস্ট হবে, ব্যালেন্স হবে, মানুষ খেতে পারবে। কিন্তু সরকার তো পাল্লা দিয়ে আরও বাড়ায়, যে বাড়ছে এটার মধ্যে ডিউটি বাড়া, তারপর ট্যারিফের নামে একটা ফাঁদ তৈরি করে রাখছে। বাজারে পর্যাপ্ত নজরদারি না থাকায় অভিযোগ ভোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রায় ৬,০০০ মানুষ উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত। কিশোর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। উইলসন রোগে আক্রান্ত কায়সার মিয়া ৩ বছর ধরে হবিগঞ্জ থেকে 2 মাস পর পর ঢাকায় এসে নিতে হয় চিকিৎসা। গত 4 বছরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রোগের চিকিৎসা নিয়েছেন 200 জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। ওষুধ খাইলে পরে চলাকালীন ভালো থাকে, ওষুধ বদ্ধ দিলে আবার সমস্যাটা বেড়ে যায়। লেখাপড়ার দিক দিয়ে ভালো ছিল, মেট্রিক পরীক্ষা দেবে ওই সময় ও শেষ দিয়ে কি অসুস্থ রয়েছে। আমি ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দেওয়া, আমি পরীক্ষা দিতে পারি না। এই ওর আসে তো খিচুনি উঠছে, মুখ দিয়ে লালা পড়ে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এই সমস্যা। আগে কেমন ছিল? আগে ভালো ছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু মেডিকেলে 50 জন রোগীর জিন বিশ্লেষণে 6 জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে, তবে এর প্রভাব এখনও জানা যায়নি। এই নতুন ধরনের যে মিউটেশন এই বাঙালি এথনিসিটির মধ্যে হলো, তাহলে কি এদের নতুন ধরনের কোনো উপসর্গ হবে কিনা? কারণ এই জিনই তো সব কিছু উপসর্গ তৈরি করে, আমাদের বৈশিষ্ট্য তৈরি করে জিন। রোগেরও যে এই ধরনের রোগেরও উপসর্গ যেগুলো সেটাও প্রকাশ করা যায় জিন। চিকিৎসকেরা জানান, উইলসন একটি বংশগত রোগ। আক্রান্তদের বেশিরভাগের বয়স 30 বছরের মধ্যে। এর লক্ষণ হচ্ছে ঢোক গিলতে সমস্যা, হাত পা কাঁপা ও শক্ত হয়ে যাওয়া, ঘাড় মোচড়ানো সহ নানা শারীরিক সমস্যা। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। এবং যদি একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। উইলসন রোগের চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন। একজন রোগীর মাসে 2000 টাকার ওষুধ প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের এসএসসিতে শতভাগ ফেল করা 51টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই জরাজীর্ণ, নেই পর্যাপ্ত ক্লাসরুম, পড়াশোনার তেমন পরিবেশও নেই। এই অবস্থায় এসব প্রতিষ্ঠানকে শোকজ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে 51টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে মাদ্রাসা রয়েছে 42টি। সিরাজগঞ্জের এলংজনি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই মাদ্রাসায় 250 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন 19 জন। শ্রেণীকক্ষ মাত্র 3টি, এবার 12 জন পরীক্ষা দিলেও একজনও পাশ করেনি। স্থানীয়দের অভিযোগ, এগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই। পরীক্ষায় পাশ করে নাই, তাহলে তো লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খুবই লজ্জিত যে একটা ছাত্র পাশ করতে পারে নাই, এর জন্য আমরা লজ্জিত। কিন্তু আমরা না, এলাকা সবাই লজ্জিত। টাঙ্গাইলের সমজানি হাই স্কুলে শিক্ষার্থী আছে 60 জন, অথচ প্রতিষ্ঠানটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই, নেই পর্যাপ্ত ক্লাসরুম। এখান থেকে এবার 3 জন এসএসসি দিলেও একজনও পাশ করেননি। শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পড়াশোনার পরিবেশ নেই। শিক্ষা গবেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেটি খতিয়ে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলো ফেল মানে কেউ পাশ করছে না, সেগুলোকে অ্যাসেস করে তাদের অতীত ইতিহাস থেকে সেটাকে চিন্তা করা যে এই প্রতিষ্ঠানগুলো আদৌ দরকার আছে কিনা। শিক্ষা বোর্ড বলছে, এসব প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। যাদের উত্তর সন্তোষজনক হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিনের মধ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এবং কমিটিদেরকে ডাকবো, ডেকে তাদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান না করতে পারি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল করব। এর মধ্যে এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যায় কিনা সেটিও ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শুধু শিশু নয়, এখন বড়দের জন্যও কাঠের বাইসাইকেল তৈরি হচ্ছে বাগেরহাটে। সঙ্গে আছে চিলড্রেন ব্যালেন্স বাইক। এছাড়া নারকেলের ছোবা দিয়ে বানানো হচ্ছে নানা বাহারি তৈজস ও শৌখিন পণ্য। এসব রপ্তানি হচ্ছে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে। আসছে বৈদেশিক মুদ্রা, হচ্ছে কর্মসংস্থানও। কাঠের বাইসাইকেল, হ্যান্ডেল, মাডগার্ড, সিটও প্লাস্টিকের নয়, কাঠের। তৈরি হচ্ছে বাগেরহাটের বেসিক শিল্পনগরীতে। ন্যাচারাল ফাইবার কারখানা তৈরি করছে ফ্রেম, চাকা, আবার হ্যান্ডেলও। এর মধ্যে আছে শিশুদের শারীরিক মানসিক ভারসাম্য ঠিক রাখতে তৈরি চিলড্রেন ব্যালেন্স বাইকও। চাকা থেকে শুরু করে পুরোটাই কাঠের। দিনে তৈরি হচ্ছে শতাধিক। পরিবেশ বান্ধব বলে রপ্তানি হচ্ছে গ্রিস, বেলজিয়াম সহ ইউরোপের নানা দেশে। কাঠের সাইকেলগুলি নিয়ে তারাই মুভ করে শহরের ভিতরে বা বাইরে, যে সাইকেলগুলি ট্রামে বা বাসে ফোল্ড করে নিতে পারে। তা কাঠের সাইকেলগুলিতে এই ব্যবস্থা আছে। আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার ক্রেতা তারা পরিবেশ বান্ধব পণ্য চায়। শুধু বাইসাইকেল নয়, এখানে তৈরি হচ্ছে নারকেলের ছোবড়ায় নানা বাহারি আসবাব, আছে পোষা প্রাণীর খেলনা, পাখির বাসাসহ নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় সব পণ্য। আশেপাশের যারা থাকে, যারা বাইরে কাজ করবে না, মিল কারখানায় কাজ করে না, রাস্তাঘাটে কাজ করে না, গৃহবধূ অথবা ছাত্রী, এখানে সব মহিলা কাজ করে। আমেরিকা থেকে ইতালি, ফ্রান্সেও যাচ্ছে এসব। সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান। আসছে বৈদেশিক মুদ্রা। উদ্যোক্তারা বলছেন, লবণ পানিতে থেকে চিংড়ি পোনা সংগ্রহ করতে গিয়ে নানা রোগে ভুগছেন উপকূলের নারী। এ শিল্প তাদের জন্য তৈরি করছে অপার সম্ভাবনা। নারকেলের হার্ড শেল দিয়ে আপনার অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায়। আমাদের দেশে অ্যাক্টিভেটেড কার্বন পুরোটাই আমদানি হয়। নারকেলের পানি যেটা আমরা ফেলে দেই, খাই না, ম্যাচিউরড নারকেলের পানি, এটা দিয়ে ভিনেগার তৈরি করা যায়। লবণ পানি ওঠাটা যদি বন্ধ করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। বাগেরহাটের পাশেই হয়েছে মংলার অর্থনৈতিক অঞ্চল। সেখানে পরিবেশ বান্ধব এই শিল্প বিকাশ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা থাকলেও বাংলাদেশে খুব বেশি পরিচিতি নাই। স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্ন, পরিবেশ বান্ধব এই সাইকেলটি একদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করবে এবং দেশের সমস্ত জায়গায় এ সাইকেলের ব্যাপক প্রচলন ঘটবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।